আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা আতিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, নীলফামারী মেডিকেল কলেজ। ছাত্রছাত্রীরা শুভেচ্ছা, ভালো আছো নিশ্চয়ই। আমরা রেনাল কেমিস্ট্রির দ্বিতীয় ক্লাস আজকে শুরু করব। আজকে পড়বো আমরা অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস। আমরা জানি যে আমাদের ব্লাডের একটা পিএইচ আছে যেটা 7.5, হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল পিএইচ। এই পিএইচটা মেইনটেইন করে কে? এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, তাই না? নর্মালি আমাদের ব্লাডে যে হাইড্রোজেন আয়ন থাকে সেটা 40 ন্যানোমোল পার লিটার, ঠিক আছে? 40 ন্যানোমোল পার লিটার খুবই অল্প পরিমাণে হাইড্রোজেন, কিন্তু এইটাই আমাদের এই যে ব্লাডের যে পিএইচ এটাকে মেইনটেইন করে এবং বডি ফ্লুইডের পিএইচ মেইনটেইন করে। তো এই যে হাইড্রোজেন মাত্র 40 আছে, আমরা যদি এর সাথে কম্পেয়ার করি সোডিয়াম বা পটাশিয়ামের, তাহলে আমরা দেখতে পাবো যে সোডিয়ামের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 142 মিলিয়ন ন্যানোমোল পার লিটার, ঠিক আছে? আর পটাশিয়ামের আছে 4 মিলিয়ন ন্যানোমোল পার লিটার। তাহলে অনেক গুণে বেশি, কিন্তু সোডিয়াম বা পটাশিয়ামের যতটা এফেক্ট তার তুলনায় অনেক বেশি এফেক্ট হচ্ছে এই হাইড্রোজেন আয়নের। আচ্ছা, তাহলে আমাদের নর্মাল যে বডি ফ্লুইড পিএইচ এটা আমরা 7.4 ধরি এবং এটা রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45, ঠিক আছে? এখন এই রেঞ্জটা যদি হাইড্রোজেন আয়ন কমে যায় বা বেড়ে যায় তাহলে এই রেঞ্জটা ডিরেঞ্জমেন্ট হয়, ঠিক আছে? ডিরেঞ্জমেন্ট কতটুকু পর্যন্ত নর্মাল, কতটুকু আমাদের বডি সহ্য করতে পারে, হ্যাঁ? তাহলে যদি 7.35 এর নিচে চলে আসে আমরা সেটাকে বলি অ্যাসিডোসিস, এবং 7.45 এর যদি উপরে চলে যায় সেটাকে আমরা বলি অ্যালকালোসিস, তাই না? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে যদি 6.8 থেকে 7.3 পর্যন্ত কারো থাকে অথবা 7.5 থেকে 7.8 এর ভিতরে থাকে, তাহলে সেটা হচ্ছে যে পেশেন্টটা ট্রিটমেন্ট দিলে হয়তো পেশেন্টটা বেঁচে যাবে। কিন্তু এর বাইরে যদি চলে যায়, 6.8 এর নিচে যদি কারো পিএইচ চলে যায় অথবা 7.8 এর উপরে চলে যায়, তাহলে সেটা থেকে সেই পিএইচ থেকে রিকভারিটা আনইউজুয়াল হয়ে যায়, হ্যাঁ? কাজেই পিএইচটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ন্যারো রেঞ্জে এটা মেইনটেইন হয়, এবং এই মেইনটেইনটা আমাদের বডি নর্মাল মেকানিজমে এটা মেইনটেইন করে, ঠিক আছে? এবং এই মেইনটেইন সম্পর্কে আজকে আমরা জানবো। আচ্ছা, তাহলে এই যে পিএইচ এ মেইনটেইন করে, এটা অ্যাকচুয়ালি কি হাইড্রোজেন আয়নটা করে, তাই না? তাহলে হাইড্রোজেন আয়নটা কোত্থেকে আসে? এটা আমরা জানি যে কোনো একটা অ্যাসিড যখন সলিউশনে থাকে তখন সেটা হাইড্রোজেন আয়ন ডিসোসিয়েট করে, তাই না? আবার যখন বেস থাকে তখন সেটা কি হাইড্রোক্সিল আয়ন ডিসোসিয়েট করে। তাহলে এটাই হচ্ছে হাইড্রোজেন আয়ন মেইনটেইন করে। আমাদের বডির ভেতরেই নানানভাবে এই অ্যাসিড গুলো তৈরি হয়, ঠিক আছে? অ্যাসিড আর বেস দুটোই আমাদের বডিতে তৈরি হয়। যে অ্যাসিড আমাদের বডিতে তৈরি হয় সেটা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ভোলাটাইল অ্যাসিড আর একটা হচ্ছে নন ভোলাটাইল অ্যাসিড। ভোলাটাইল অ্যাসিড যেটা, সেটা কি এক্সাম্পল হচ্ছে কার্বনিক অ্যাসিড। ভোলাটাইল কেন বলি? কারণ এই যে কার্বনিক অ্যাসিড এটা অ্যাকচুয়ালি ওয়াটারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সলিউশন, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি হয় আমরা মানে এক্সপায়ার্ড এয়ারের সঙ্গে বডি থেকে বের করে দিতে পারি। তাহলে এই জন্যই এই কার্বনিক অ্যাসিডকে বলা হয় ভোলাটাইল অ্যাসিড, হ্যাঁ? আর এই ভোলাটাইল অ্যাসিডটা তৈরি হয় কোথায়? আমরা যে কার্বোহাইড্রেট এবং লিপিড খাই সেটা যখন কমপ্লিট মেটাবলিজম হয়, অ্যারোবিক মেটাবলিজম হয়, তখন এই ভোলাটাইল অ্যাসিডটা তৈরি হয়। আর কি নন ভোলাটাইল অ্যাসিড? নন ভোলাটাইল অ্যাসিড এটা যেহেতু আমাদের বডি
এই রেসপিরেশনের মাধ্যমে বের করে দিতে পারে না, এই জন্য এটাকে বলা হয় ফিক্সড। ঠিক আছে, ফিক্সড অ্যাসিড। সব অ্যাসিড আমাদের বডিতে যত অ্যাসিড তৈরি হয় সবই নন ভোলাটাইল অ্যাসিড এক্সেপ্ট কার্বনিক অ্যাসিড। আচ্ছা, তাহলে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড ছাড়া অন্যান্য অ্যাসিড আমাদের বডি নানান সময় তৈরি করতে পারে। একটা হচ্ছে যদি কমপ্লিট অ্যারোবিক মেটাবলিজম না হয় বা ইনকমপ্লিট মেটাবলিজম হয়, সাধারণত তখন এই ফিক্সড অ্যাসিড গুলো তৈরি হয়। যেমন কার্বোহাইড্রেট, হ্যাঁ, যদি অ্যানারোবিক মেটাবলিজম হয় তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটা একটা নন ভোলাটাইল অ্যাসিড। আবার কিটো অ্যাসিড তৈরি হবে কখন? যখন ইনসুলিন ল্যাক হয়, তখন কি আমাদের বডি ঠিকমতো ফ্যাট মেটাবলিজমটা করতে পারে না, কিটোজেনেসিস হয়, কিটো অ্যাসিড তৈরি হয় বেশি পরিমাণে। প্রোটিন যে আমরা খাই, হ্যাঁ, এটা থেকে আমরা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড পাই মেটাবলিজমের পরে আর কি। হাইড্রোক্লোরিক অ্যাসিড পেতে পারি, ফসফরিক অ্যাসিড পেতে পারি, সালফিউরিক অ্যাসিড পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অরিজিন পাচ্ছি কোত্থেকে? অ্যাসিডের অরিজিন কোত্থেকে হচ্ছে? এটা কার্বোহাইড্রেট থেকে, প্রোটিন এবং ফ্যাট, তিন ধরনের খাবার থেকে আমরা অ্যাসিড পাচ্ছি, কোনোটা হয়তো ভোলাটাইল আর কোনোটা ফিক্সড অ্যাসিড। আচ্ছা, আর বেস আসে কোত্থেকে? বেস হচ্ছে এটাও নিঃসন্দেহে ফুড স্টাফের মেটাবলিজম থেকেই আসে, কিন্তু মেইনলি ভেজিটেবলস এবং ফ্রুটস, হ্যাঁ, এগুলির মেটাবলিজম থেকে তৈরি হয় বেস। তাহলে বলা হয় যে যারা ভেজিটেরিয়ান তাদের বেস প্রোডাকশনটা বেশি হয়, আর যারা নন ভেজ তাদের এই অ্যাসিড প্রোডাকশনটা বেশি হয়, কারণ প্রোটিন বেশি খায় এবং প্রোটিন বেশি খেলে ফিক্সড অ্যাসিড তৈরি হয় তাদের বেশি। এবং সব মিলিয়ে আমাদের বডির অ্যাসিড এবং বেস প্রোডাকশন যদি আমরা হিসাব করি, আমাদের বডিটা নেট অ্যাসিড প্রডিউসার, অ্যাসিড প্রোডাকশন হয় বেসের তুলনায় বেশি, হ্যাঁ, নর্মালি এটা। যেমন ভোলাটাইল অ্যাসিড যেটা, সেটা আমরা হিসাব করি কি কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন কতটুকু হচ্ছে সেটা দিয়ে। বেসাল কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন প্রায় 12,000 to 15,000 মিলিমোলস পার ডে। ঠিক আছে, এবং এর পুরোটাই রেসপিরেটরি সিস্টেম দিয়ে এক্সপায়ার্ড হয়ে যায়। আর যেটা ফিক্সড অ্যাসিড সেটা এবং বেস দিয়ে সেটা যখন ন্যাচারালাইজেশন হয়ে যাওয়ার পরে এক্সট্রা যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে 70 to 100 মিলিমোলস। এটা আমরা হাইড্রোজেন আয়ন যদি হিসাব করি, তাহলে এক্সট্রা যে অ্যাসিডটা থাকছে ডেইলি সেটা 70 থেকে 100 মিলিমোল অফ হাইড্রোজেনের মতো। ঠিক আছে, এবং এই এক্সট্রা অ্যাসিডটা কিডনি দিয়ে ডিসপোজড হতে হয়, ডিসপোজ হয়। এই কারণেই কিন্তু আমাদের ইউরিন, নর্মাল ইউরিন পিএইচটা অ্যাসিডিক থাকে। ঠিক আছে, এটা বেসিক বা নিউট্রাল থাকে না, হ্যাঁ, অ্যাসিডিক হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আসি আমরা আবার পিএইচে। আমরা যে বলছি যে পিএইচটা একটা খুবই ন্যারো একটা রেঞ্জে মেইনটেইন করতে হয়, তাহলে এই মেইনটেইন করে কে? আমাদের বডির মেকানিজমে এটা মেইনটেইন করে, এবং এই বডির মেকানিজম গুলোকে আমরা তিনটা ডিফেন্স মেকানিজমে ভাগ করেছি। একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, সেকেন্ড লাইন আর একটা থার্ড লাইন। ঠিক আছে, ফার্স্ট লাইন ডিফেন্সে কাজ করবে বাফার। আমাদের ব্লাডে যে বাফার আছে সেগুলি কাজ করে। এটা শুধুমাত্র হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন বেড়ে বা কমে গেলে একদম সেকেন্ডের ভেতরে সেইখানে বডি ফ্লুইড, প্রত্যেকটা বডি ফ্লুইডে বাফার থাকে, সেটা তখন সঙ্গে সঙ্গে কাজ করে এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে মেইনটেইন করে, পিএইচটাকে নরমালে নিয়ে আসে। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এটা কি করে? রেসপিরেটরি সিস্টেম যে ভোলাটাইল অ্যাসিড থাকে কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের বডি থেকে বের করে দেয়। ঠিক আছে, তাহলে এই রেসপিরেটরি সিস্টেমটা কাজ করবে আরেকটু বেশি সময় লাগবে, বাফারের তুলনায় আরেকটু বেশি সময় লাগে, হ্যাঁ, মিনিটের ভিতরে। আচ্ছা, আরেকটা কি থার্ড লাইন ডিফেন্স মেকানিজম। এটা কি করে? এটা হচ্ছে রেনাল সিস্টেম এই কাজটা করে। এটা কি অ্যাকচুয়ালি এটাকে বলা হয় পার্মানেন্ট, হ্যাঁ, ডিফেন্স অথবা লং টার্ম অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে এটা। এবং এই কিডনি সিস্টেমকে কাজ করতে 1 ঘন্টা থেকে দিন পর্যন্ত লাগতে পারে, হ্যাঁ, কয়েক ঘন্টা থেকে দিন পর্যন্ত লাগে, এবং এটা একটা পার্মানেন্ট সলিউশন। ঠিক আছে, তাহলে পিএইচ মেইনটেইন করে তিনটা সিস্টেম, বাফার, রেসপিরেটরি সিস্টেম আর রেনাল সিস্টেম। প্রথমে আসি বাফার। বাফার সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা একদম প্রথম কার্ডে যেটা জেনারেল বায়োকেমিস্ট্রি সেখানে আমরা জেনেছি, কাজেই ডিটেইল এটা নিয়ে আলোচনা আমি করব না। এটার বাফার কি, এটার মেকানিজম অফ অ্যাকশন কি, এগুলো সব আমরা তখন পড়েছি। এখন জাস্ট একটু টাচ করে যাব যতটুকু আমাদের অ্যাসিড বেস ব্যালেন্স এই চ্যাপ্টারটা বোঝার জন্য যতটুকু লাগবে। বাফারের কাজ আমরা বলেছি খুবই দ্রুত কাজ করে, একদম সেকেন্ডের ভেতরে কাজ করে, কিন্তু এর অ্যাকশনটা টেম্পোরারি, পার্মানেন্ট কোনো সলিউশন না এটা।
কারণ এটা হাইড্রোজেন আয়ন যেটা সেটাকে বডি থেকে রিমুভ করতে পারে না, জাস্ট ব্লাডের ভেতরে পিএইচটাকে মেনটেন করে। হয়তো সেই হাইড্রোজেন আয়নকে একটা, যদি অ্যাসিড বেশি হয়ে যায় একটা উইক অ্যাসিডে কনভার্ট করে, অথবা বেস বেশি হলে একটা উইক বেসে সেটাকে কনভার্ট করে দিয়ে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে মেনটেন করে, কিন্তু অ্যাকচুয়ালি বডি থেকে রিমুভ করতে পারে না। ঠিক আছে, আমাদের মেইনলি ব্লাডে যে বাফারগুলো আছে সেটাকে আমরা মোটামুটি আমরা 3টা বাফার পাই। একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার আর প্রোটিন বাফার। বাইকার্বনেটটা মোস্ট প্রিডমিনেন্ট বাফার। আচ্ছা, ফসফেট বাফার যেটা সেটা মেইনলি ইন্ট্রাসেলুলার, ব্লাডে খুব কমই এর অ্যাকশন আছে, কাজে এটা নিয়ে আমরা আলাপ করছি না। প্রোটিন বাফারের টোটাল বাফার ক্যাপাসিটি মানে 2% এর মতো। হ্যাঁ, কাজে আমরা শুধু আজকে বাইকার্বনেট বাফার নিয়ে একটু আলাপ করব। অ্যাকচুয়ালি বাইকার্বনেট বাফারের যে একটা অ্যাসিড কম্পোনেন্ট, বেস কম্পোনেন্ট, এগুলো সব আমরা আগেই পড়ে এসেছি, কিন্তু এগুলো থেকে আমরা কি বুঝি, এটা হচ্ছে একটা অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে কিনা। হ্যাঁ, এটাও কিন্তু বোঝা যায় এই বাইকার্বনেট বাফারের যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো দেখে। হ্যাঁ, এটা একটা ইন্ডেক্স হিসেবে কাজ করে। যখন ব্লাড পিএইচ 7.4 থাকে, হ্যাঁ, তখন এই যে কম্পোনেন্ট, একটা হচ্ছে বাইকার্বনেট আর একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এই দুটো কম্পোনেন্টের রেশিও থাকবে 20:1। কিভাবে? আমরা জানি যে হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন আমরা পড়েছি, তাই না? সেই ইকুয়েশনটা কি? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড, বা লগ বেস ডিভাইডেড বাই অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো বাফারের জন্য এই হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে এখানে আমরা যেহেতু বাইকার্বনেট বাফার পড়ছি, আমরা এটার জন্য এটা হিসাব করি। তো এখান থেকে যদি আমরা পিএইচ বের করতে চাই তাহলে দেখবো যে নর্মাল বাইকার্বনেট বাফারের পিকে এটা হচ্ছে 6.1। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট। আর এখানে বাইকার্বনেট যেটা সেটার কনসেন্ট্রেশন আমাদের ব্লাডে 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, 22 to 26 এটা মানে অ্যাভারেজ, আমরা 24 এটা ধরলাম মাঝের যে মেজারমেন্ট সেটা। তাহলে 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর কার্বনিক অ্যাসিডটা কি অ্যাকচুয়ালি ওয়াটারের ভিতরে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সলিউশন, তাই না? কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের এই সলিউশনটা যখন আমরা মাপতে চাই তখন আমরা আমাদের এখানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা অ্যাড করতে হয়। ঠিক আছে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এটা তো একটা কনস্ট্যান্ট 0.03। ঠিক আছে, এইটা তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, শুধুমাত্র বাইকার্বনেট আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এই দুটো চেঞ্জ হতে পারে। নর্মাল ব্লাডে আমরা দেখি এই বাইকার্বনেটটা 24 আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে 40। ঠিক আছে, তাহলে এটা আমরা ইকুয়েশন করে আমরা এখানে পাই 6.1 ইন্টু এই দুটো ভাগ করে দেখি 20 ডিভাইডেড বাই 1। এবং এখান থেকেই আমরা এই রেশিওটা পেয়েছি নর্মাল ব্লাডে, কারণ 20 log 20 এটার মান হচ্ছে 1.3, 6.1 এর সঙ্গে যখন আমরা 1.3 অ্যাড করব তখন আমরা রেজাল্ট পাই 7.4, যেটা কিনা পিএইচ। তাহলে নর্মাল ব্লাড পিএইচ 7.4 যদি আমরা রাখতে চাই তাহলে সবগুলোই তো কনস্ট্যান্ট, শুধু হচ্ছে চেঞ্জ হয় কোনটা, বাইকার্বনেট আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। এবং এই দুটো রেশিও যদি আমরা 20:1 রাখি তাহলেই কেবল এটার মান আমরা 1.3 পাচ্ছি এবং পিএইচটা ঠিক থাকছে। হ্যাঁ, তাহলে আমরা যখনই এটা চেঞ্জ হয়ে যাবে, এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের পিএইচ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুইটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখো, একটা হচ্ছে বাইকার্বনেট আর একটা কার্বনিক অ্যাসিড, অথবা এটাকে আমরা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড এই কথাটাও এটাও বলতে পারি। তাহলে নর্মাল রেশিও আমরা জানলাম 20:1, তাই না, বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড। এখন দুইটা কথা, অ্যাসিড বেস ডিসঅর্ডার যখন আমরা এটা আমাদের বডি যখন কম্পেনসেট করে বা কারেকশন করে, এরকম দুইটা টার্ম শুনেছি আমরা, তাই না, কম্পেনসেশন আর হচ্ছে কারেকশন। কম্পেনসেশনটা কি? যখন এই দুটো রেশিও 20:1, রেশিওটা যখন 20:1 মেনটেন হবে তখন সেটাকে আমরা বলবো যে কম্পেনসেটেড স্টেট বা কম্পেনসেশন হয়েছে। নর্মালি যদি অ্যাসিডোসিস হয় তাহলে কি অ্যাসিড কম্পোনেন্ট
বা বেস অ্যালকালোসিস হলে বেস কম্পোনেন্টটা বেড়ে যাবে, তাই না? কোনো কারণে হয়তো কার্বন বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে, তখন কি এই রেশিওটা অল্টারেট হয়ে যাবে। যখনই অল্টারেট হয়ে যাবে তখন আমাদের কাজ কি হবে, পিএইচটা নর্মাল রাখার জন্য এই রেশিওকে আবার 20:1 করতে হবে। তাহলে কি এই কার্বনিক অ্যাসিডকেও তখন বাড়িয়ে দিতে হবে, যে প্রসেসেই হোক বাড়িয়ে যখন দিব তখন কিন্তু রেশিও তখন 20:1 আবার চলে আসবে। এইটাকে বলা হয় কনসেন্ট্রেশন। এবং এই কন্ডিশনে কিন্তু দেখো বাইকার্বনেটের কনসেন্ট্রেশনও বেশি, আবার কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশনও বেশি। আবার উল্টোটাও হতে পারে, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন যখন কমে যাবে আমাকে রেশিও মেনটেন করার জন্য কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটাও কমিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমি রেশিও মেনটেন করলাম এবং এটাকে বললাম কম্পেনসেশন, বা আমাদের বডি তখন কম্পেনসেট করলো, অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে কম্পেনসেট করে পিএইচ কে নরমালে নিয়ে আসলো। তাহলে কম্পেনসেশন স্টেজে পিএইচ কিন্তু নরমাল থাকবে, কিন্তু কনসেন্ট্রেশন গুলো অ্যাবনর্মাল থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে কম্পেনসেশন। কারেকশন, কারেকশনটা কি, যখন কনসেন্ট্রেশন নরমাল হয়ে আসবে, তাহলে পিএইচ তো মেনটেন হলো, এরপরে কি করবে বডি, কি করবে তখন সেকেন্ড স্টেজে গিয়ে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড এই দুটোর কনসেন্ট্রেশন মেনটেন করবে। এবং এই দুটোর কনসেন্ট্রেশন মেনটেন করতে হলে হয় কিডনি না হয় লাংস, হ্যাঁ, এই দুটোর হেল্প নিতে হবে। তাহলে এই যে কারেকশনটা মেনটেন হলো, যখন তাহলে তিনটা প্যারামিটারই যখন নরমালে চলে আসবে তখন আমরা বলবো কারেকশন। আর শুধু পিএইচ নরমাল বাকি দুটোই অ্যাবনর্মাল থাকলে সেটাকে আমরা বলবো কম্পেনসেশন। ঠিক আছে? তাহলে কম্পেনসেশন এবং কারেকশন, হ্যাঁ, আর রেশিও হচ্ছে 20:1, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো, তাহলে আমরা বাফার মেকানিজমটা পড়লাম। সেকেন্ড স্টেজে আসি রেসপিরেটরি মেকানিজম। রেসপিরেটরি মেকানিজমটাও হচ্ছে এটা র্যাপিড, কিন্তু এটাও শর্ট টার্ম রেগুলেশন, কারণ এটা কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন শুধু মেনটেন করে, বা যেটা হচ্ছে আমাদের বডিতে একটা কার্বনিক অ্যানহাইড্রেস নামের একটা এনজাইম আছে, যেটা কিনা প্রতিটা সেলের ভেতরে আছে। এটা কি করে, কার্বনিক অ্যাসিডকে ডিসোসিয়েট করে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে কনভার্ট করে। এই কার্বন ডাইঅক্সাইডটা তারপরে এক্সপায়ার্ড এয়ারের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে এভাবে লাং সবগুলি আছে। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড যে বের করে দিতে হবে, যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি বেশি হয়ে যায় তাহলে কি হাইপার ভেন্টিলেশন করতে হবে লাংসকে, এবং এই স্টেটটা লাং কিন্তু লং টাইম মেনটেন করতে পারে না। হ্যাঁ, এই জন্য এই রেসপিরেটরি মেকানিজমটাও একটা টেম্পোরারি মেকানিজম, হ্যাঁ, এবং শর্ট টার্ম মেকানিজম বলা হয়। তাহলে পার্মানেন্ট সলিউশন কি? পার্মানেন্ট সলিউশন শুধুমাত্র কিডনি। ঠিক আছে? রেনাল মেকানিজমটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। তাহলে কারণ এই যে হাইড্রোজেন আয়ন বেশি বা কম হয়ে যায়, এবং এই হাইড্রোজেন আয়ন এক্সক্রিট করার একমাত্র অর্গান হচ্ছে কিডনি। এবং হাইড্রোজেন আয়ন কিভাবে এক্সক্রিট করে আমরা কিন্তু গত ক্লাসে সেটা পড়েছি, তাই না? রেনাল বায়োকেমিস্ট্রি ক্লাসে আমরা এটা ডিটেইলে পড়েছি। এবং ওখানে কি বলেছিলাম, যে হাইড্রোজেন আয়ন এক্সক্রিট করে কিডনি তিনটা উপায়ে। একটা হচ্ছে বাইকার্বনেট মেকানিজম, ফসফেট মেকানিজম, আরেকটা কি অ্যামোনিয়া মেকানিজম। এখন ওই একই কথাকে আমরা এখানে কিন্তু অন্য নামে বলছি। একটা হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম আর বাইকার্বনেট জেনারেশন মেকানিজম, কিন্তু মেকানিজমটা একেবারে এক। গত ক্লাসে যেহেতু আমি এটা ডিটেইল বলেছি, এখন আমি ডিটেইল বলবো না, জাস্ট একটু টাচ দিয়ে যাব। এই যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম, এটা কোথায় হয়? যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, পিসিটি তে, হ্যাঁ, সেটা কি যখন এখানে ফিল্ট্রেটে এনাফ বাইকার্বনেট থাকে। তাহলে মেকানিজমটা যেটাই হোক, আমাদের রিঅ্যাবজর্পশন কেন বলছি, আমাদের এখানে ফিল্ট্রেটে যে বাইকার্বনেট ছিল সেটা একটা প্রসেস পার হয়ে আলটিমেটলি সেটা ব্লাডে চলে আসলো। ফিল্ট্রেটে তখন বাইকার্বনেটটা ব্লাডে রিঅ্যাবজর্পশন হলো, কিন্তু একটা প্রসেসের মাধ্যমে। তাহলে এই প্রসেসটা হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম। এটা হবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। প্রায় 90% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজমে আমাদের বডি অ্যাবজর্ব করে ফেলে। মানে আচ্ছা, এরপরে আসে বাইকার্বনেট জেনারেশন মেকানিজম। এটা কোথায় হয়? এটা সাধারণত ডিস্টাল কনভলিউটেড টিউবুল অথবা কালেক্টিং ডাক্টে হয়। এখানে কি এই আস্তে আস্তে ফিল্ট্রেটটা আস্তে আস্তে যখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আসে তখন ফিল্ট্রেটে বাইকার্বনেট আর থাকে না। তখন কি হয়? তখন এই বাইকার্বনেটটা আমাদের বডি জেনারেট করে।
ফিল্ট্রেটে কোনো বাইকার্বনেট নাই, কিন্তু একটা হাইড্রোজেন আয়ন সিক্রেশন হওয়ার এগেনস্টে একটা বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে ফিল্ট্রেটে কোনো বাইকার্বনেট ছিল না, কিন্তু আমাদের ব্লাডে বাইকার্বনেট চলে আসলো, এই জন্য আমরা এই প্রসেসটাকে বলি বাইকার্বনেট জেনারেশন মেকানিজম। ঠিক আছে, তাহলে তিনটা মেকানিজম আমাদের পিএইচ কে মেনটেন করে: বাফার, রেসপিরেটরি এবং রেনাল সিস্টেম। আচ্ছা, তাহলে এই পিএইচ কে মেনটেন করার দরকার হয় কখন, বা কখন আমাদের বডি ডিরেঞ্জমেন্ট হয়? হ্যাঁ, এই পিএইচ এর ডিরেঞ্জমেন্ট হয়। তো যখন ডিরেঞ্জমেন্ট হয়, সাধারণত আমরা পিএইচটা মাপি আর্টারিয়াল ব্লাডে। হ্যাঁ, তাহলে আর্টারিয়াল ব্লাড পিএইচ 7.5, এখানে প্লাস মাইনাস 0.05 আমরা অ্যাড করি, মানে 7.35 টু 7.45 নর্মাল ধরি। যখন 7.35 থেকে কমে আসবে অথবা 7.45 থেকে বেশি হয়ে যাবে, তখন সেই কন্ডিশনকে আমরা বলি ডিসঅর্ডার, অ্যাসিড বেস ডিসঅর্ডার। এই ডিসঅর্ডার খুবই সিম্পলি মনে রাখো, মাত্র আমরা তিনটা প্যারামিটার মনে রাখবো। একটা পিএইচ তো বলেইছি, পিএইচ যদি কমে যায় তাহলে অ্যাসিডোসিস, পিএইচ বেড়ে গেলে অ্যালকালোসিস। আর এর সাথে আর দুইটা প্যারামিটার, একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড আর বাইকার্বনেট। যখন বাইকার্বনেট রিলেটেড কিছু বলবো, তখন সেই ডিসঅর্ডারটা হবে মেটাবলিক। আর যখন কার্বন ডাইঅক্সাইড রিলেটেড কোনো ডিসঅর্ডারের কথা বলবো, তখন সেই ডিসঅর্ডার হবে রেসপিরেটরি। ঠিক আছে, বাইকার্বনেট তো একটা বেস, কাজেই যখন এই বাইকার্বনেট বেড়ে যাবে তখন আমরা সেটাকে বলবো মেটাবলিক অ্যালকালোসিস, এবং বাইকার্বনেট কমে যাবে, মেটাবলিক নাম, তার সাথে কি করব, অ্যাসিডোসিস অ্যাড করব। এখন আসো কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা কি করে? একটা অ্যাসিড তৈরি করে, তাই না? কার্বনিক অ্যাসিড তৈরি করে, তাহলে এটা একটা অ্যাসিড কম্পোনেন্ট। তাহলে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে তখন কি, সেটার নাম অবশ্যই রেসপিরেটরি দেব এবং অ্যাসিডোসিস। আর যখন কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে তখন সেটা রেসপিরেটরি এবং অ্যালকালোসিস, যেহেতু অ্যাসিড পার্টটা কমে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডারও হতে পারে। হ্যাঁ, যখন দুই বা তার বেশি এই সিম্পল টাইপ যখন একসাথে হয়, হ্যাঁ, আমাদের বডিতে এত সরলভাবে চলে না, বিভিন্ন কারণে এরকম হতে পারে। হ্যাঁ, তখন আমরা সেটাকে কমপ্লেক্স বলি, কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। এবং সেই ক্ষেত্রে আমরা বাইকার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, দুইটা ভ্যালুই অ্যাবনর্মাল পাবো, পিএইচ তো অ্যাবনর্মাল থাকবেই। আচ্ছা, তাহলে এখন কেমন করে বুঝবো যে কোনটা, মানে ডায়াগনোসিস করব কিভাবে? হ্যাঁ, ডায়াগনোসিসের ক্ষেত্রে আবার সেই বলি তিনটা জিনিস মনে রাখবো আমরা। প্রথমে দেখবো পিএইচ। যখন কোনো একটা পেশেন্ট আসলো, আমি যদি মনে করি যে তার অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়েছে, তখন কি করবো, তার পিএইচটা প্রথমে দেখবো। পিএইচ কত? অ্যাসিডোসিস, বেড়ে গেলে অ্যালকালোসিস। ঠিক আছে, এখন পিএইচ কেন কমেছে এটা দেখার জন্য প্রথমে আমরা দেখবো কার্বন ডাইঅক্সাইডটা। তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে একটা অ্যাসিডিক গ্যাস। হ্যাঁ, তাহলে পিএইচ যখন কমবে, অ্যাকচুয়ালি পিএইচ কমার কারণ হবে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া। হ্যাঁ, এই জন্য আমরা এটা এই একটা সংক্ষেপে মনে রাখি, রোম, রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল। ঠিক আছে, যখন রেসপিরেটরি অ্যাবনর্মালিটি হবে, কার্বন ডাইঅক্সাইডটা অপোজিট সাইডে বাড়বে, পিএইচ এর উল্টা পাশে বাড়বে। আর মেটাবলিক যদি হয় তাহলে পিএইচ যেমন হবে, মেটাবলিকের কম্পোনেন্ট যেটা বাইকার্বনেট, সেটাও একই দিকে কমবে বা বাড়বে। যাই হোক, আমরা কার্বন ডাইঅক্সাইড দেখব। যদি আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড আমরা অ্যাসিডোসিস পেয়েছি এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাহলে বুঝবো যে এটা অবশ্যই রেসপিরেটরি। কিন্তু যদি অ্যাসিডোসিস পাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড কমে যায়, তাহলে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি রেসপিরেটরি অ্যাবনর্মালিটি না, এটা মেটাবলিক অ্যাবনর্মালিটি। কম্পেনসেট করার জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা কমে গিয়েছে। ঠিক আছে, একইভাবে অপোজিটটাও, যখন দেখবো পিএইচ বেড়ে গেছে তখন আমি দেখবো কার্বন ডাইঅক্সাইডের কি অবস্থা। ঠিক আছে, যদি এটা দেখি যে পিএইচ বাড়ার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, তখন বুঝবো এটা রেসপিরেটরি প্রবলেম। যদি দেখি না, পিএইচ বেড়েছে সাথে কার্বন ডাইঅক্সাইডে বেড়েছে, তখন বুঝবো যে এখানে কার্বন ডাইঅক্সাইডের বেড়ে যাওয়াটা কম্পেনসেটরি, অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে মেটাবলিক। ঠিক আছে, এরপরে আমরা বাইকার্বনেট দেখবো। বাইকার্বনেট কি? এটা কি পিএইচ এর সঙ্গে সঙ্গেই চেঞ্জ হচ্ছে, মানে পিএইচ বাড়লে বাইকার্বনেট বাড়ছে, পিএইচ কমলে বাইকার্বনেট কমছে, তাহলে তো এটা অবশ্যই মেটাবলিক ডিসঅর্ডার।
ঠিক আছে, বা পিএইচ আমি বেশি পেয়েছি তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড আমি কম পেলাম, তখন বুঝবো যে এটা আসলে অপোজিট যেহেতু হলো, কাজেই এটা কম্পেনসেটরি ডিসঅর্ডার। অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা একটু এখানে ট্যাবুলেটেড ফর্মে এটা সহজ করে, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা জাস্ট একটু ট্যাবুলেটেড ফর্মে দেখিয়েছি যাতে মনে থাকে তোমাদের। হ্যাঁ, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসে প্রাইমারি ডিফেক্ট মানে কেন হয়েছে, হ্যাঁ, এটা আমরা পাবো কোথায়? বাইকার্বনেটে কমে যাবে। এবং এটা বাইকার্বনেট কমে যাওয়ার জন্য কি কনসিকুয়েন্স হলো? পিএইচ কম। অ্যাকচুয়ালি যদিও আমরা বলি যখন ডায়াগনোসিস করি তখন কিন্তু আমরা পিএইচটা দেখেই করি, কিন্তু পিএইচটা কেন কমেছে? এই যে প্রাইমারি ডিফেক্টের কারণে পিএইচ কমেছে। ঠিক আছে, তাহলে এখানে পিএইচ কম পাচ্ছি এবং এটা কম্পেনসেশন হবে কি দিয়ে? যদি আমার মেটাবলিক প্রবলেম হয়, কম্পেনসেশন হবে লাংস দিয়ে, রেসপিরেটরি সিস্টেম দিয়ে। ঠিক আছে, কারণ দুইটা কম্পোনেন্ট আমাদের, দুইটা রেশিও, একটা রেশিও আমাদের মনে রাখতে হয়, তাই না? দুটো কম্পোনেন্টের রেশিও, একটা বাইকার্বনেট আর একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে বাইকার্বনেট যখন কমে যাবে, রেশিও ঠিক রাখার জন্য আমাকে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমাতে হবে। তখন কি হবে? যদি কমাতে চাই কার্বন ডাইঅক্সাইড কি করতে হবে? হাইপার ভেন্টিলেশন করতে হবে, করে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে দিতে হবে, এলিমিনেট করতে হবে। তাহলে আমাদের কম্পেনসেশন হয়ে যাচ্ছে, পিএইচ নরমালে চলে আসলো। এখন কম্পেনসেশন হলেই তো হবে না, কারেকশনও তো করতে হবে। তখন কি হবে? অ্যাকচুয়াল প্রবলেম কি? বাইকার্বনেট। এই বাইকার্বনেট কমে যাওয়াটার মানে কি? আমাকে নরমালে আনতে হলে আমাকে আরো বাইকার্বনেট রিঅ্যাবসর্পশন করতে হবে। সেই কাজটা কে করবে? কিডনি। ঠিক আছে, বাইকার্বনেট রিঅ্যাবসর্পশন মেকানিজম অথবা জেনারেশন মেকানিজম চলবে। একইভাবে মেটাবলিক অ্যালকালোসিস, প্রাইমারি প্রবলেমটা কি? বাইকার্বনেট বেড়ে যাওয়া এবং এর কনসিকুয়েন্সে পিএইচ বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এখন বলো যে এই যে বাইকার্বনেট বেড়ে গেছে, কম্পেনসেশন কে করবে? নিঃসন্দেহে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কম্পেনসেশন করতে হবে। আর তাহলে কম্পেনসেশনে অবশ্যই হাইপোভেন্টিলেশন, কারণ কার্বন ডাইঅক্সাইড আমাকে বাড়াতে হবে, কাজে রেসপিরেশন কমিয়ে দিবে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বাড়বে, আমার পিএইচ নরমাল হলো, বিপদ কেটে গেল। তারপরে কি হবে? অ্যাকচুয়াল যখন আমি কারেকশন করব তখন কিডনি আসবে সামনে। কিডনি কি করবে? এই যে এক্সেস বাইকার্বনেট আমাদের বডি থেকে বের করে দেবে। তাহলে কি বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন কম করবে, অথবা বাইকার্বনেট জেনারেশন মেকানিজমটা তখন চলবে না। ঠিক আছে, এখন আসো রেসপিরেটরি প্রবলেম। মূল প্রবলেম কি? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়েছে, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসে এর কনসিকুয়েন্সে পিএইচ কমেছে। এখন কি কম্পেনসেশন করবে কে? যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেড়েছে, কম্পেনসেট করতে হলে আমাকে বাইকার্বনেটও বাড়াতে হবে। এই কম্পেনসেশনটা করবে তখন কিডনি। ঠিক আছে, রেনাল সিস্টেম। এ তখন বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করে যে কোনোভাবে রিটেনশন হবে, হ্যাঁ, বাইকার্বনেটটা। তাহলে বিপদ কেটে যাওয়ার পরে কারেকশন কি হবে? অ্যাকচুয়ালি যে কজটা ছিল সেইটার, মানে সেই কজটার যদি ট্রিটমেন্ট করি তাহলে কি হবে? আমার এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমাতে হবে, তাহলে হাইপোভেন্টিলেশনের মাধ্যমে এটা কনসেন্ট্রেশন নরমালে চলে আসবে। রেসপিরেটরি অ্যালকালোসিস জাস্ট অপোজিট। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যখন কমে যাবে তখন কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। পিএইচ বেড়ে গেছে, তাহলে পিএইচ কে নরমাল করতে হলে কি করতে হবে? আমার বাইকার্বনেট কমাতে হবে। এটার কাজ করবে কে? রেনাল সিস্টেম। বাইকার্বনেট কমিয়ে দেবে বাইকার্বনেট এক্সক্রেশনের মাধ্যমে, রিঅ্যাবজর্পশন করবে না তখন, তাহলেই তো বাইকার্বনেটটা বের হয়ে যাবে, বা জেনারেশন করবে না। আচ্ছা, এবং অ্যাকচুয়াল কারেকশন হবে কি দিয়ে? এই যে অর্গানটা এই প্রবলেম করেছে সেই অর্গানই একে কারেকশন করবে, কার্বন ডাইঅক্সাইড বাড়াতে হবে, তাহলে হাইপো ভেন্টিলেশন হবে এখানে। হ্যাঁ, এবং যে কারণে হয়েছে সেই কারণে ট্রিটমেন্ট করলেই হয়ে যাবে। তাহলে এই ট্যাবুলেশনটা মানে এই টেবিলটা ভালো করে বারবার করে পড়ে এটা হচ্ছে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যে কোনো কোশ্চেনের আনসার দিতে পারবো এই অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে। আচ্ছা, এখন আসো কজ। হ্যাঁ, এখন এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটা তো এমনি এমনি হবে না, নিশ্চয়ই কোনো একটা কারণ লাগবে, তাই না? কোনো একটা কারণে এই ডিসঅর্ডার হবে, তারপরে আমাদের সেটা কারেকশন হবে। তাহলে সেই কারণগুলো আমরা দেখি। মেটাবলিক অ্যাসিডোসিস হবে যদি কোনো কারণে ফিক্সড অথবা অর্গানিক অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায়, অথবা এই অর্গানিক অ্যাসিডের রিমুভ
মানে রিমুভালটা কমে যায়, যে কোনো কারণেই হোক। সাধারণত কি কি কারণে হয়? প্রোডাকশনও বাড়তে পারে অথবা মানে এক্সক্রিশনটা কমে যেতে পারে। তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, কিটো অ্যাসিড তৈরি হবে, এখন প্রোডাকশন বাড়লো। অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ল্যাকটিক অ্যাসিডোসিস, এটা কি ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, প্রোডাকশন বাড়লো। ক্রনিক রেনাল ফেলিওর, এটা হচ্ছে রিমুভালটা কমে যাবে, কিডনি এক্সক্রিট করবে না ঠিক মতো। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এছাড়া ওয়াটারি ডায়রিয়া, ইন্টেস্টাইনাল ফিস্টুলা। ঠিক আছে, এবার আসে মেটাবলিক অ্যালকালোসিস। এখানে কি, যদি কোনো কারণে বেস অ্যাকুমুলেশন হয় অথবা অ্যাসিড লস হয়, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড ছাড়া অন্য কোনো অ্যাসিড বডি থেকে লস হয়ে যায়, তখন মেটাবলিক অ্যালকালোসিস হবে। ভমিটিং এ হতে পারে, পটাশিয়াম ডিপ্লিশন, ডায়ুরেটিক্স, আমরা কিছু ড্রাগ আছে যেগুলো কি করে, পটাশিয়াম আমাদের বডি থেকে কিডনির মাধ্যমে বের করে দেয়, হ্যাঁ, তখন এটা মেটাবলিক অ্যালকালোসিস এই প্রবলেমটা করতে পারে। এছাড়া বার্ন, ইনজেকশন অফ বেস অথবা সোডিয়াম বাইকার্বনেট এক্সেসিভ ইনফিউশন যদি কেউ করে, হ্যাঁ, এটা সোডিয়াম বাইকার্ব অনেক সময় অ্যাসিডোসিসের ট্রিটমেন্টে ইউজ করা হয়, এবং এটা যখন এক্সেসিভ হয়ে যাবে তখন আবার অ্যালকালোসিস হয়ে যাবে। এবার রেসপিরেটরি অ্যাসিডোসিস, যদি কার্বন ডাইঅক্সাইডের এক্সক্রিশনটা ইম্পেয়ার্ড হয়, হ্যাঁ, এটা টোটালি আসলে লাংয়েরই কজ বা লাং রিলেটেড, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হ্যাঁ, আমরা সিওপিডি বলি সংক্ষেপে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক ব্রঙ্কাইটিস, হ্যাঁ, এটা ব্রঙ্কাসের ইনফ্ল্যামেশন, পালমোনারি ফাইব্রোসিস, লাং টিস্যুগুলো যদি ফাইব্রোসিস হয় ঠিক মতো এক্সপ্রেশন মানে ইনফ্লেশন হবে না, বা কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারবে না, বাতাস বের করতে পারবে না। অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, নার্কোটিক ওভারডোজ, অ্যানেস্থেশিয়া। আচ্ছা, রেসপিরেটরি অ্যালকালোসিস কি কারণে হয়? খুব এটা কম হয় সাধারণত। এক্সেসিভ ভেন্টিলেশন যদি কোনো কারণে হয়, কোনো ডিজিজের কারণে হতে পারে, এবং এটা ভলান্টারিও হতে পারে। কেউ যদি ইচ্ছা করে অনেকক্ষণ ধরে এই হাইপার ভেন্টিলেশন করতেই থাকে, তাহলে তার রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে, হ্যাঁ। তাহলে সাধারণত যে ডিজিজ গুলোর কারণে হয় সেটা কি, স্ট্রোক, সাব অ্যারাকনয়েড হেমোরেজ, হ্যাঁ, এসএইচ কথাটার মানে সাব অ্যারাকনয়েড হেমোরেজ, এটা হচ্ছে ব্রেনে আর কি হেমোরেজ। মেনিনজাইটিস, ব্রেনের যে কাভারিং থাকে মেনিনজাস, এখানে ইনফ্ল্যামেশন হলে। হাই অল্টিটিউড, অনেক উচ্চতা, পাহাড়ের উপরে, হ্যাঁ, যদি কেউ থাকে, এই কারণে হতে পারে। হিস্টেরিয়া, ফিভার, পালমোনারি এম্বোলাই, পালমোনারি ভেসেলে যদি কোনো ব্লাড ক্লট, হ্যাঁ, ওখানে গিয়ে যদি জমা হয়ে থাকে, আটকে যায়, সেটাকে পালমোনারি এম্বোলাই বলা হয়। স্যালিসাইলেট পয়জনিং, একটা ড্রাগ স্যালিসাইলেট, হ্যাঁ, এটা ওভারডোজ হয়ে পয়জনিং হলে যদি হয়। প্রেগন্যান্সিতে হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো মোটামুটি অ্যাসিড বেস ডিসঅর্ডার হওয়ার কারণগুলো। আচ্ছা, তাহলে অ্যাসিড বেস যদি ডিসঅর্ডার হয়েই যায়, আমরা কিভাবে বুঝবো যে ডিসঅর্ডার হয়েছে? এতক্ষণে তো তোমরা এই কোশ্চেনটা পুরোপুরি আনসার জেনেই গেছো, হ্যাঁ। তা আমরা সাধারণত আরডাডি থেকে ব্লাড নিয়ে এখানে ব্লাড গ্যাস অ্যানালিসিস করি, এবং অনেক কয়টা প্যারামিটার দেখি। মেইন যে প্যারামিটার সেটা হচ্ছে তিনটা, পিএইচ, বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এটা নর্মাল কত, 40 মিলিমিটার অফ মার্কারি, আর এগুলো তো আগে বলেছি। এছাড়া অ্যাডিশনাল কিছু প্যারামিটার আছে যেগুলো এই প্যারামিটার থেকে বের করা হয়, যেমন অ্যাকচুয়াল বাইকার্বনেট, এটা কি হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন থেকে আমরা এটা অঙ্ক কষে বের করতে পারি। স্ট্যান্ডার্ড বাইকার্বনেট, এটা কি একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে যখন আমি বাইকার্বনেটটা মেজার করব, তখন সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড বাইকার্বনেট। স্ট্যান্ডার্ড কন্ডিশনটা কি, টেম্পারেচার 37 to 38 ডিগ্রি থাকবে, হিমোগ্লোবিন গুলো ফুল স্যাচুরেটেড থাকবে, এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 40 মিলিমিটার অফ মার্কিউরি। এই কন্ডিশনে যে বাইকার্বনেট পাবো সেটা হচ্ছে 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আচ্ছা, এছাড়া বেস এক্সেস আছে, টোটাল কার্বন ডাইঅক্সাইড আছে। আমরা আরো দু একটা টার্ম একটু জেনে রাখবো এই অ্যাসিড বেস রিলেটেড। একটা হচ্ছে বাফার বেস, হ্যাঁ। বাফার বেসটা কি, বাফারের যে বেস থাকে আর কি, অ্যান্টি অ্যাসিড যে কম্পোনেন্ট থাকে, অ্যাসিড ছাড়া যে কম্পোনেন্ট, সেটাই হচ্ছে বাফার বেস। বাইকার্বনেট হতে পারে, প্রোটিন বাফারে প্রোটিন থাকে, ফসফেট বাফারে ডাইহাইড্রোজেন ফসফেট, হিমোগ্লোবিন বাফারে হিমোগ্লোবিন নেগেটিভ যেটা সেটা, অথবা হিমোগ্লোবিন ডাইঅক্সাইড অ্যানায়ন যেটা সেটা, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে বাফার বেস, মানে অ্যাসিড ছাড়া যে কম্পোনেন্টটা বাফারের, সেটাই হচ্ছে বাফার বেস। এবং
আমাদের বডিতে যে বাফার বেস আছে সেগুলো যখন আমরা টোটালটা যোগ করি তখন সেটাকে বলা হয় অ্যালকালি রিজার্ভ। ঠিক আছে? আর বেস এক্সেস কি? এই বাফার বেসের যে নর্মাল ভ্যালু সেটার থেকে যখন ডেভিয়েশন হয় সেটাকে আমরা বলি বেস এক্সেস। তাহলে এই ডেভিয়েশনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে? কারণ এটা সাধারণত বাইকার্বনেট লেভেলের উপর ডিপেন্ড করে। অন্যান্য বাফার আমরা বলেছি ব্লাডের জন্য ততটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বাইকার্বনেট বাফার। হ্যাঁ, কাজেই আমরা বেস এক্সেস যখন হিসাব করি তখন এই বাইকার্বনেটটাই হিসাব করি। তাহলে এটা স্ট্যান্ডার্ড বাইকার্বনেট আমরা জেনেছি 24। এখন যে পেশেন্ট আসলে সেই পেশেন্টের বাইকার্বনেট যখন আমরা মেজার করব তার সাথে স্ট্যান্ডার্ডটা মাইনাস করব। ঠিক আছে? তাহলে স্ট্যান্ডার্ডটা কি? পিএইচ, নর্মাল পিএইচ এ থাকে। যদি কোনো কারণে বাইকার্বনেট বেড়ে যায় তাহলে কি হবে? তার আমি এটাকে এই রেজাল্টটা পাবো পজিটিভ, এবং সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিসকে ইন্ডিকেট করবে। এবং আমি যদি এই কোনো কারণে তার বাইকার্বনেট লেভেল নর্মাল স্ট্যান্ডার্ডের চেয়ে কমে যায়, আমি এটা ইকুয়েশন করে আমি কি পাবো? নেগেটিভ পাবো। তার মানে নেগেটিভ পেলে মানে কি? এটা মেটাবলিক অ্যাসিডোসিসকে ইন্ডিকেট করে। হ্যাঁ, তাহলে নর্মাল ভ্যালু হচ্ছে +-2। তাহলে স্ট্যান্ডার্ডের চাইতে 2 এদিক ওদিক হতে পারে। স্ট্যান্ডার্ড 24, 22 to 26 আমরা নর্মাল ধরবো। হ্যাঁ, যখন 22 এর নিচে নেমে আসবে অথবা 26 এর বেশি হয়ে যাবে তখন কিন্তু আমরা অ্যাবনর্মাল বেস এক্সেস পাবো। লাস্ট টপিক, হ্যাঁ, অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা কি? আনমেজার্ড প্লাজমা অ্যানায়ন যেটা, সেটা যখন আমরা মেজার করে বলি মানে অ্যাকচুয়ালি এটা রিফ্লেক্ট করে আনমেজার্ড প্লাজমা অ্যানায়নকে। এটা আমাদের কেন দরকার অ্যানায়ন গ্যাপটা মেজার করা? এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের কজ কি এটা জানার জন্য, এবং যেসব অ্যানায়ন আমাদের বডিতে অ্যাকচুয়ালি আছে কিন্তু আমরা রুটিনলি সেগুলো মেজার করি না, সেগুলোকে রিফ্লেক্ট করে আসলে কি পরিমাণে আছে অ্যানায়ন, যেটাকে আমরা মেজার করি না। হ্যাঁ, এটা তাহলে এটা হচ্ছে আমরা মেজার করি কিভাবে? নরমালি আমাদের প্লাজমা কি একটা সলিউশন, তাই না? সলিউশনে সাধারণত কি হয়? অ্যানায়ন এবং ক্যাটায়ন সমান থাকে, তাই না? এটা হচ্ছে একটা সেলের যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইন করার জন্য এটা থাকতে হয়। অ্যানায়ন এবং ক্যাটায়ন সমান থাকে। কমনলি আমরা যে ক্যাটায়ন মাপি সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। এছাড়া আরো অল্প কিছু ক্যাটায়ন হয়তো আছে কিন্তু খুব কম। আর অ্যানায়ন যেটা বাইকার্বনেট এবং ক্লোরাইড আমরা কমনলি মেজার করি। এটা ছাড়া আরো কিছু অ্যানায়ন আছে যেটা আমরা মেজার করি না। এখানে যদি একটু তোমরা এখানে এই ফিগারটাতে দেখো তাহলে বুঝতে পারবে। এই যে এই ব্লুটা ক্যাটায়ন এবং এই পিঙ্ক কালারেরটা অ্যানায়ন। হ্যাঁ, তাহলে নরমালি আমরা যেটা মেজার করি দেখো সোডিয়াম এবং পটাশিয়াম, এটা প্রায় 100%ই হয়, আর কিছুটা আনমেজার্ড থাকে সেটাকে আমরা ইগনোর করি অ্যাকচুয়ালি। এবং যেটা হচ্ছে অ্যানায়ন মেজার করি এটা হচ্ছে ক্লোরাইড, এরপরে বাইকার্বনেট, এবং আনমেজার্ড অ্যানায়নও বেশ খানিকটা পরিমাণে থাকে। তাহলে এই দুটার যে গ্যাপ যেটা, ঠিক আছে, এই দুটোর যে গ্যাপ, যে ডিফারেন্স যেটা পাবো সেটাকে আমরা বলি আনমেজার্ড অ্যানায়ন। মানে মেজার্ড আনমেজার্ড ক্যাটায়ন কিছু থাকে, আনমেজার্ড অ্যানায়নও থাকে। এটা কিন্তু এটা দিয়ে সেটুকু নিউট্রালাইজ হয়ে যায়, বাকি যেটুকু নিউট্রালাইজ হচ্ছে না সেটুকুই হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন, এবং এটাই অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ আমরা বের করি যদি আমরা সোডিয়াম এবং পটাশিয়ামের কনসেন্ট্রেশন অ্যাড করি, তার সাথে বাইকার্বনেট এবং ক্লোরাইড কনসেন্ট্রেশনটা যদি মাইনাস করি তাহলে আমরা প্রায় 12 +-4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পাই। এটাই হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এটা রেঞ্জ আমরা 8 থেকে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বলতে পারি। তাহলে এটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ। অ্যাকচুয়ালি আমাদের ব্লাডে কিন্তু অ্যানায়ন এবং ক্যাটায়ন সমান আছে, কিন্তু যেগুলো মেজার করেছি, মেজার করার পরে আমরা যে গ্যাপটা পেয়েছি সেই গ্যাপটা হচ্ছে এইটা। এটাই হচ্ছে অ্যানায়ন গ্যাপ। যেহেতু আমরা সবটুকু মেজার করি না, কাজে এই অ্যানায়ন গ্যাপটাই হচ্ছে নর্মাল, এই গ্যাপ আসাটাই হচ্ছে নর্মাল। হ্যাঁ, এবং সাধারণত এই যে অ্যানায়নগুলো থাকে সেটা কি ল্যাকটেট থাকে, তারপরে ফসফেট থাকে, সালফেট থাকে, এই টাইপের অ্যানায়ন থাকে। যদি কোনো কারণে আমাদের বডির অ্যানায়ন বেশি বেড়ে যায়, ঠিক আছে, তখন অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে, এবং যদি কারণে অ্যানায়ন কমে যায় তখন অ্যানায়ন গ্যাপ কমে যাবে বা নর্মাল থাকবে যদি অ্যানায়নের কোনো ডিরেঞ্জমেন্ট না হয়। তাহলে এটা আমাদের দরকার কি? মেটাবলিক অ্যাসিডোসিসের কারণ জানার জন্য। সাধারণত কোনো কোনো মেটাবলিক অ্যাসিডোসিসের কোনো কোনো কারণে কিছু অ্যানায়ন তৈরি করে, আনমেজার্ড অ্যানায়ন সেই ডিজিজটা প্রডিউস করে আমাদের বডিতে। হ্যাঁ, আমাদের ব্লাডে তৈরি হয়, তখন কি হবে? এই অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে।
যেমন এটাকে এই কন্ডিশনকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাই অ্যানায়ন গ্যাপ। তাহলে বাইকার্বনেটটা তো আমরা মেজার করি, তাই না? এছাড়া আর কি হতে পারে? রেনাল ফেইলিওরে ইউরেট তৈরি হয়, কাজেই তখন অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে। তারপরে শক অথবা ইনফেকশন, টিস্যু ইসকেমিয়া, এগুলোতে কি ল্যাকটিক অ্যাসিড অ্যানারোবিক কন্ডিশন হয় এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় বেশি। ওই যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, হ্যাঁ, অ্যানারোবিক মেটাবলিজমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে ল্যাকটেট এটা একটা অ্যানায়ন, তাহলে এখনো অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে। এছাড়া ডায়াবেটিস মেলাইটাস অথবা অ্যালকোহল কনজাম্পশন করলে কিটোন বডি প্রোডাকশন হয় বেশি, কিটো অ্যাসিডোসিস হবে। হ্যাঁ, তাহলে কিটোন এটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ বেড়ে যাবে। আর কিছু ড্রাগস এবং টক্সিনাস আছে যেগুলো অ্যানায়ন, হ্যাঁ, যেমন স্যালিসাইলেট, এটা একটা অ্যানায়ন। তাহলে এই যদি এই স্যালিসাইলেট পয়জনিং হয় তাহলে এই অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। আর যেগুলোতে অ্যানায়ন গ্যাপ নর্মাল থাকবে, তার মানে কি এখানে অ্যানায়ন, নতুন কোনো অ্যানায়ন এখানে তৈরি হচ্ছে না, বরং বাইকার্বনেট লসের জন্য এই অ্যাসিডোসিসটা তৈরি হয়েছে। অ্যাসিডোসিস প্রডিউস হয়েছে কি বাইকার্বনেট লস অথবা হাইড্রোজেন আয়ন ইনজেকশনের জন্য। এই কন্ডিশনগুলো কি কি? ডায়রিয়া, প্যানক্রিয়াটিক ফিস্টুলা, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এডিসনস ডিজিজ এন্ড অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশন। তাহলে আমরা তো পিএইচ দেখলাম, বাইকার্বনেট দেখলাম, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখলাম। এই তিনটা দেখে আমরা মোটামুটি যদি বুঝে ফেলি যে এটা মেটাবলিক অ্যাসিডোসিস, তখন কি কারণে হয়েছে এটা বোঝার জন্য আবার তখন কি করব, আমরা অ্যানায়ন গ্যাপটা একটু মেজার করে নেব। যদি দেখি অ্যানায়ন গ্যাপটা বেড়ে গিয়েছে তাহলে বুঝবো যে কারণগুলো হচ্ছে কোনো একটা অ্যানায়ন তৈরি হয়েছে আমাদের বডিতে। আর যদি দেখি যে অ্যানায়ন গ্যাপ বাড়ে নাই, অ্যাসিডোসিস আছে কিন্তু অ্যানায়ন গ্যাপটা বাড়ে নাই, তাহলে বুঝবো যে নতুন কোনো অ্যানায়ন তৈরি হয় নাই, বরং বাইকার্বনেট লস হয়েছে অথবা কোনো কারণে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ইনজেকশনের জন্য হতে পারে। তখন এই কারণগুলো চিন্তা করব। তাহলে এই হলো আমাদের মোটামুটি আজকে অ্যাসিড বেস ডিসঅর্ডার সম্পর্কে A to Z। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখতে পারো, আমি সেখানে আনসার দিয়ে দিব। আর সবাইকে এতক্ষণ ধরে আমার ক্লাসে থাকার জন্য অনেক ধন্যবাদ, সেই সাথে অ্যাক্সিস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ আমার ক্লাসগুলো নেয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে আজকে ক্লাস শেষ করি আমরা। আল্লাহ হাফেজ।